ভাষা সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908-এর 137 ধারা আছে অধস্তন আদালতের ভাষা। আর ফৌজদারি কার্যবিধি 1898-এর 558 ধারায় আছে আদালতের ভাষা নির্ধারণের ক্ষমতা। 357 ধারায় আছে সাক্ষ্য লিপিবদ্ধ করার ভাষা। আর ফৌজদারি কার্যবিধি 367 ধারা আছে রায়ের ভাষা ও রায়ের বিষয়বস্তু ও বিকল্প রায়। ফৌজদারি কার্যবিধি 265 ধারাতে আছে নথি ও রায়ের ভাষা। মামলা আমলে নেওয়া, তাহলে মামলা আমলে নেওয়া কোন কোন আইনে আছে সেটা হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 ধারাতে আছে যে নিষেধ না থাকলে আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বিচার করবেন। ফৌজদারি কার্যবিধিতে আছে 190 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া। আবার ফৌজদারি কার্যবিধি 154 ধারায় আছে আমলযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ। 193 ধারায় আছে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া। এবং ফৌজদারি কার্যবিধির 190-এর 4 উপধারায় আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া। প্রতারণা, এই প্রতারণা সম্পর্কে কোন কোন আইনে আছে? প্রতারণা সম্পর্কে আছে পেনাল কোড 1860, এটা 415 ধারা। 415 ধারাতে আছে প্রতারণা। এবং দণ্ডবিধি 416 ধারায় আছে অপররূপ ধারণপূর্বক প্রতারণা। একই আইনে 417 ধারায় আছে প্রতারণার শাস্তি 1 বছর, অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। 418 ধারায় আছে অপরাধকারী যে ব্যক্তির স্বার্থ রক্ষা করতে বাধ্য বা অসঙ্গতভাবে তার ক্ষতি হবে জেনেও প্রতারণা করে। 419 ধারায় আছে অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা করবার শাস্তি 3 বছর বা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। 420 ধারা প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করবার জন্য অসাধুভাবে পরিচিত করা। আর তামাদি আইনে আছে, তামাদি আইন 1908-এ 18 ধারায় আছে প্রতারণার ফলাফল। স্বীকৃতি, এই স্বীকৃতি আছে সাক্ষ্য আইন 1872-এর 17 ধারায়, মানে 17 ধারা আছে স্বীকৃতির সংজ্ঞা। আবার স্বীকৃতি আছে তামাদি আইন 1908-এর 19 ধারায়, মানে লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল। অভিন্ন অভিপ্রায়, দণ্ডবিধি 1860-এর অভিন্ন অভিপ্রায় আছে 34 ধারায়। 34 ধারা বলা আছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কার্যাবলী। আবার সাক্ষ্য আইন 1872-এর 10 ধারায় আছে অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গের ষড়যন্ত্রকারী কথা ও কাজ। মুলতবি দেওয়ানি কার্যবিধির 148 ধারায় আছে সময় বৃদ্ধিকরণ, মানে অর্থাৎ মুলতবি মানে হলো কোনো সময় বৃদ্ধিকরণ, এটা হচ্ছে 148 ধারায়। আবার দেওয়ানি কার্যবিধিতে 17 আদেশে আছে মুলতবি। এবং ফৌজদারি কার্যবিধি 340 ধারায় আছে কার্যক্রম স্থগিত রাখা বা মুলতবি রাখার ক্ষমতা, মানে আদালতের কার্যক্রম স্থগিত রাখা বা মুলতবি রাখার ক্ষমতা। দুষ্কর্মের সহযোগী, এখন এই দুষ্কর্মের সহযোগী এই শব্দটা কোন কোন আইনে আছে সেটা হচ্ছে যে সাক্ষ্য আইন 1872-এর 133 ধারায় আছে দুষ্কর্মের সহযোগী। ফৌজদারি কার্যবিধি 337 ধারায় আছে সহযোগী আসামিকে ক্ষমা প্রদর্শন। তো দুষ্কর্মের সহযোগী এবং ফৌজদারি কার্যবিধি আছে 337 ধারায় সহযোগী আসামিকে ক্ষমা প্রদর্শন। রিভিশন সম্পর্কে দেওয়ানি কার্যবিধিতে কোথায় আছে? দেওয়ানি কার্যবিধি আছে 115 ধারায় রিভিশন। আবার ফৌজদারি কার্যবিধিতে 439 ধারাতে 439 ধারা এবং 439-এর এ ধারাতে রিভিশন সম্পর্কে বলা আছে। 439 ধারাতে বলা আছে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। আর 439-এর এ ধারাতে বলা আছে যে দায়রা জজের রিভিশন ক্ষমতা। রায়, এখন রায় সম্পর্কে কোন কোন আইনে বলা আছে? রায় সম্পর্কে দেওয়ানি কার্যবিধিতে বলা আছে 33 ধারাতে রায় ও ডিগ্রি। এমনিভাবে দেওয়ানি কার্যবিধির 20 আদেশে বলা আছে রায় ও ডিগ্রি। এবং ফৌজদারি কার্যবিধি 366 ধারায় আছে রায় ঘোষণার পদ্ধতি। আর 367 ধারায় আছে রায়ের ভাষা। আর 368 ধারায় আছে মৃত্যুদণ্ডাদেশ। আর 369 ধারায় আছে আদালতের রায় পরিবর্তন করবেন না।
381 ধারায় আছে, 71 ধারায় আছে আবেদন কর্মে আসামিকে রায়ের নকল ইত্যাদি দিতে হবে। 372 ধারায় আছে রায় যখন অনুবাদ করতে হয়। 373 ধারায় আছে দায়রা আদালত সিদ্ধান্ত ও দণ্ডাদেশের নকল জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করবেন। তার মানে রায়ের সম্পর্কে, রায়ের কপি কোথায় কোথায় যাবে বা রায় কীভাবে হবে সেই সম্পর্কে আলোচনা করা আছে। ফৌজদারি কার্যবিধি 366তে রায় ঘোষণার পদ্ধতি, 367তে রায়ের ভাষা, 368তে মৃত্যুদণ্ডাদেশ এক প্রকার রায়, 369তে বলা 369 ধারা বলা আছে আদালতের রায় পরিবর্তন করবেন না, 371 বলা আছে আবেদন কর্মে আসামিকে রায়ের নকল ইত্যাদি দিতে হবে, 372 ধারা বলা আছে রায় যখন অনুবাদ করতে হয়, 373 ধারা বলা আছে দায়রা আদালত সিদ্ধান্ত ও দণ্ডাদেশের নকল জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করবেন। এবার আপিল সম্পর্কে কোন কোন আইনে বলা আছে? আপিল সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধি 96 থেকে 112 ধারার মধ্যে। তো 96 ধারায় বলা আছে যে মূল ডিগ্রি হইতে আপিল। দেওয়ানি কার্যবিধির আপিল হচ্ছে 96 ধারাতে বলা আছে মূল ডিগ্রি হইতে আপিল। 97 ধারা বলা আছে প্রাথমিক ডিগ্রি হইতে আপিল দায়ের না হলে চূড়ান্ত ডিগ্রি হইতে আপিল। 98 ধারা বলা আছে 2 বা ততোধিক বিচারক কর্তৃক শ্রুত আপিলের ক্ষেত্রে সিদ্ধান্ত। আবার 99 ধারায় বলা আছে গুণাগুণ বা ইখতিয়ার প্রভাবিত না করলে ভুল বা অনিয়মের জন্য ডিগ্রি পরিবর্তিত বা সংশোধিত হবে না। 104 ধারায় বলা আছে যে সকল আদেশ হতে আপিল দায়ের করা যায়। 105 ধারায় বলা আছে অন্য অন্য আদেশ সমূহ হইতে আপিল। 106 ধারায় বলা আছে যে আদালতে আপিল শুনানি হবে। 107 ধারায় বলা আছে আপিল আদালতের ক্ষমতা। 108 ধারায় বলা আছে আপিল আদালতের ডিগ্রি ও আদেশ হতে আপিল। 109 ধারায় বলা আছে সুপ্রিম কোর্ট যখন আপিল দায়ের করা চলে, অর্থাৎ 109 ধারায় বলা আছে যে সুপ্রিম কোর্টে যখন আপিল দায়ের করা চলে। 110 ধারায় বলা আছে বিষয়বস্তুর মূল্য। তো বিষয়বস্তুর মূল্য 200 টাকা বা তার বেশি হতে হবে। যদি কোনো আপিল করতে হয় তাহলে অবশ্যই বিষয়বস্তুর মূল্য 200 টাকার বেশি হতে হবে। 112 ধারায় বলা আছে সেভিংস বা ব্যতিক্রম। এমনিভাবে দেওয়ানি কার্যবিধির 41 থেকে 45 আদেশে আপিল সম্পর্কে বলা আছে। এখানে 41 আদেশে বলা আছে মূল ডিগ্রি হইতে আপিল। 42 আদেশে বলা আছে আপিল ডিগ্রি হইতে আপিল। আর 43 আদেশে বলা আছে আদেশাবলী হইতে আপিল। 40 আদেশে বলা আছে নিঃসম্বল ব্যক্তির আপিল। আর 45 আদেশে বলা আছে আপিল বিভাগে আপিল। তাহলে 41 আদেশে আছে মূল ডিগ্রি হইতে আপিল, 42 আদেশে আছে আপিল ডিগ্রি হইতে আপিল, 43 আদেশে আছে আদেশাবলী হইতে আপিল, 40 আদেশে আছে নিঃসম্বল ব্যক্তির আপিল, 45 আদেশে আছে আপিল বিভাগে আপিল। এমনিভাবে ফৌজদারি কার্যবিধি 1898 404 ধারা 404 ধারা থেকে 423 ধারা 404 ধারা থেকে 431 ধারাতে 404 ধারা থেকে 431 ধারা পর্যন্ত আপিল সম্পর্কে বলা আছে। তাহলে ফৌজদারিতে 404 ধারাতে বলা আছে অন্য কোনোভাবে বিধান না থাকলে আপিল চলবে না। 405 ধারাতে বলা আছে করকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে উহার বিরুদ্ধে আপিল। মানে অর্থাৎ করকৃত সম্পত্তির পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে উহার বিরুদ্ধে আপিল। 406 ধারায় বলা আছে শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেখার আদেশের বিরুদ্ধে আপিল। 406 এ ধারায় বলা আছে জামানত গ্রহণ করতে অস্বীকার করা বা জামানত নাকচ করিবার আদেশের বিরুদ্ধে আপিল। 407 ধারায় বলা আছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। মানে 407 ধারায় বলা আছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 408 ধারায় বলা আছে যুগ্ম দারা জজ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 409 ধারা বলা আছে কিভাবে দায়রা আদালতে আপিল শুনানি হয়। 410 ধারায় বলা আছে দায়রা আদালতে প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 412 ধারায় বলা আছে আসামি দোষ স্বীকার করিলে কতিপয় ক্ষেত্রে আপিল চলিবে না। 413 ধারায় বলা আছে তুচ্ছ মামলার কোনো আপিল নাই। 414 ধারায় বলা আছে সংহতি বিচারের কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নাই। 415 এ ধারাতে বলা আছে কতিপয় ক্ষেত্রে আপিলের বিশেষ অধিকার। 417 ধারাতে বলা আছে খালাসের ক্ষেত্রে আপিল। 417 এ ধারাতে বলা আছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। 418 ধারাতে বলা আছে কোন কোন বিষয়ে আপিল গ্রহণযোগ্য। 419 ধারাতে বলা আছে আপিলের আবেদন।
420 ধারাতে বলা আছে আপিলকারী কারাগারে থাকলে তখনকার পদ্ধতি। 421 ধারাতে বলা আছে আপিল সংক্ষিপ্তভাবে খারিজ। 422 ধারাতে বলা আছে আপিলের নোটিশ। 423 ধারাতে বলা আছে আপিল নিষ্পত্তির ব্যাপারে আপিল আদালতের ক্ষমতা। 424 ধারা বলা আছে অধস্তন আপিল আদালতের রায়, মানে 424 ধারা বলা আছে অধস্তন আপিল আদালতের রায়। 425 ধারা বলা আছে আপিলে হাইকোর্ট বিভাগের আদেশ প্রত্যাহার করিয়া নিম্ন আদালতে পাঠাইতে হবে। অর্থাৎ 425 ধারা বলা আছে আপিলে হাইকোর্ট বিভাগের আদেশ প্রত্যায়ন করিয়া নিম্ন আদালতে পাঠাইতে হবে। 426 ধারা আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত বা আপিলকারীকে জামিনে মুক্তিদান। 427 ধারা খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামিকে গ্রেপ্তার। 428 ধারা আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করিতে বা গ্রহণের নির্দেশ দিতে পারিবেন। 429 ধারা আপিল আদালতের বিচারকগণ সমসংখ্যায় বিভক্ত হলে তখনকার পদ্ধতি। 430 ধারা আপিল আদেশের চূড়ান্ত অবস্থা। 431 ধারা আপিল পূর্ণ হওয়া। 476 বি ধারা আপিল। 486 ধারা আদালত অবমাননা মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল। তাহলে আদালত অবমাননা করলে সে যদি দণ্ড দেয় সে দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় 486 ধারা অনুযায়ী। এভিডেভিট, তাহলে এভিডেভিট দেওয়ানি কার্যবিধি 139 ধারাতে হলফনামার শপথ কাহার দ্বারা পরিচালিত হইবে সেই সম্পর্কে বলা আছে। অর্থাৎ হলফনামার শপথ অর্থাৎ এভিডেভিট মানে 139 ধারায় এই এভিডেভিট সম্পর্কে বলা আছে এটা হলফনামার শপথ কাহার দ্বারা পরিচালিত হবে। এভিডেভিটের বাংলা অর্থ হচ্ছে হলফনামা। তো হলফনামা কাহার দ্বারা পরিচালিত হবে এটা বলা আছে 139 ধারায় দেওয়ানি কার্যবিধি। আর ফৌজদারি কার্যবিধিতে 539 ধারাতে বলা আছে যে সকল আদালত ও ব্যক্তির সামনে এভিডেভিট করা যায়। আর দণ্ডবিধি 1860-এর 51 ধারায় শপথ কথাটা উল্লেখ করা হয়েছে। তাহলে দেওয়ানি এভিডেভিট আছে দেওয়ানি কার্যবিধি 139 ধারা, ফৌজদারি কার্যবিধি 539 ধারা, দণ্ডবিধি 51 ধারা। গণ উপদ্রব সম্পর্কে দেওয়ানি কার্যবিধিতে 91 ধারায় আছে জনস্বার্থ গৃহীত কার্যাবলী মানে পাবলিক ননসেন্স। আবার দণ্ডবিধি 1860-এর 268 ধারায় গণ উপদ্রব বিষয়টা আছে মানে পাবলিক ননসেন্স। সিআরপিসি 132-এর এ ধারা থেকে 143 ধারার মধ্যে গণ উপদ্রব সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে 132-এ এই ধারায় আছে গণ উপদ্রব অপসারণ প্রয়োগ মানে গণ উপদ্রব অপসারণ প্রয়োগ। 133 ধারায় আছে উৎপাত অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ। 134 ধারাতে বলা আছে আদেশ জারি বা প্রজ্ঞাপন। 135 ধারাতে বলা আছে আদিষ্ট ব্যক্তিকে আদেশ পালন করিতে হইবে অথবা কারণ দর্শাইতে হইবে অথবা জুরি দাবি করতে হবে। 136 ধারাতে বলা আছে সে এইরূপ করিতে ব্যর্থ হইলে তাহার ফল। 137 ধারা কারণ দর্শাইবার জন্য হাজির হইলে তখনকার পদ্ধতি। 139-এর এ ধারা সর্বসাধারণের অধিকারের অস্তিত্ব অস্বীকার করা হইলে তখনকার পদ্ধতি। 140 ধারা আদেশ স্থায়ী হইবার পরবর্তী পদ্ধতি বা আদেশ অমান্য করিবার পরিণাম। 142 ধারা অনুসন্ধান সাপেক্ষে নিষেধাজ্ঞা। 143 ধারা ম্যাজিস্ট্রেট জনসাধারণের উৎপাতের পুনরাবৃত্তি করা বা অব্যাহত রাখার নিষেধ করিতে পারিবেন। তার মানে 143 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট জনসাধারণের উৎপাতের পুনরাবৃত্তি করা বা অব্যাহত রাখার নিষেধ করিতে পারিবেন। রেস জুডিকাটা সম্পর্কে কোন কোন আইনে বলা আছে? রেস জুডিকাটা সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধি 11 ধারা রেস জুডিকাটা বা প্রাক সিদ্ধান্ত, এবং ফৌজদারি কার্যবিধি 403 ধারাতে বলা আছে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাইবে না। সাক্ষ্য আইন 1872-এর 40 ধারায় বলা আছে দ্বিতীয় বা মোকদ্দমার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 29 ধারা বলা আছে খারিজের পর চুক্তি ভঙ্গের মামলা দায়েরের প্রতিবন্ধকতা। বার অফ স্যুট ফর ব্রিচ আফটার ডিসমিসাল। সহজাত ক্ষমতা, তাই সহজাত ক্ষমতা দেওয়ানি কার্যবিধির 151 ধারায় আছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা ব্যতিক্রম মানে দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বলা আছে যে আদালতের অন্তর্নিহিত ক্ষমতার ব্যতিক্রম মানে সেভিং অফ ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট।
আর ফৌজদারি কার্যবিধির 561 এ ধারাতে বলা আছে হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা সংরক্ষণ। সিভিল কোড অ্যাক্ট 1887 37 ধারার মতে আইনে সুস্পষ্ট কোনো বিধান না থাকলে দেওয়ানি আদালত সেই বিষয়ের সিদ্ধান্ত গ্রহণে ন্যায় বিচার, ন্যায়পরতা ও সুবিবেচনা আশ্রয় গ্রহণ করিবেন। নিম্নোক্ত দুটি ক্ষেত্রে দেওয়ানি সকল আদালত তার সহজাত ক্ষমতা মানে ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারবেন। সেটা হলো কোনো আদালতের কার্যক্রমে অপব্যবহার রোধ করতে, মানে কোনো আদালতের কার্যক্রমে অপব্যবহার রোধ করতে অথবা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে কোনো আদেশ প্রদানের উদ্দেশ্যে ইনহেরেন্ট পাওয়ার দেওয়ানি আদালত প্রয়োগ করতে পারবেন। এমনিভাবে ফৌজদারি আদালত নিম্নোক্ত তিনটি ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ তার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। অর্থাৎ ফৌজদারিতে ইনহেরেন্ট পাওয়ার অর্থাৎ আদালতের সহজাত ক্ষমতা শুধুমাত্র হাইকোর্ট বিভাগ প্রয়োগ করতে পারে তিনটি ক্ষেত্রে। সেই তিনটি ক্ষেত্র কি? প্রথমত হচ্ছে প্রদত্ত কোনো আদেশ কার্যকর করার জন্য অথবা কোনো আদালতের কার্যক্রম অপব্যবহার রোধ করার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। তাহলে কোনো আদালতের কোনো আদেশ কার্যকর করার জন্য, কোনো আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য হাইকোর্ট বিভাগ তার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। রিসিভার দেওয়ানি কার্যবিধি 40 আদেশে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ। ফৌজদারি কার্যবিধি 146-2 উপধারায় দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ না করিলে ম্যাজিস্ট্রেট দেওয়ানি কার্যবিধির অধীনে রিসিভার নিয়োগ করিতে পারিবেন। সুনির্দিষ্ট প্রতিকার 1877-এর 40 ধারায় তত্ত্বাবধায়ক নিয়োগ সুবিবেচনামূলক, তবে এটিও দেওয়ানি কার্যবিধি অনুযায়ী পরিচালিত হবে। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 40 আদেশে ফৌজদারি কার্যবিধির 146-2 উপধারায় এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 40 ধারায় রিসিভার সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মানে অ্যাডভোকেটের সংজ্ঞা দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972-এর 2-এ অনুযায়ী অ্যাডভোকেট অর্থ একজন আইনজীবী যিনি এই আদেশের বিধানের আওতায় প্রণীত তালিকায় অন্তর্ভুক্ত। অর্থাৎ 2-এর ক অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল 1972-এর 2-এর ক অনুযায়ী অ্যাডভোকেটের সংজ্ঞা দেওয়া আছে। আর ফৌজদারি কার্যবিধি 4 ধারায় আছে সংজ্ঞা। আর 4-এর 1-এর এ উপধারায় অ্যাডভোকেট কোনো আদালতের কার্যক্রম প্রসঙ্গে নিয়োগকৃত আইনজীবী অ্যাডভোকেট অর্থ বলবৎ আইন অনুযায়ী অর্থাৎ বলবৎযোগ্য আইন অনুযায়ী এইরূপ যে কোনো আদালতে আইন ব্যবসা করিতে ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট বা মোক্তার এবং এইরূপ কার্য করিতে আদালতের অনুমতিক্রমে নিযুক্ত যে কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করিবে। তাহলে অ্যাডভোকেট হচ্ছে যে আদালতের অনুমতিক্রমে নিযুক্ত যে কোনো ব্যক্তি যে আইন অনুযায়ী মানে আইনে বলবৎযোগ্য যে কোনো আইন কার্যক্রম পরিচালনা করার কাজে অন্তর্ভুক্ত থাকবে। সেটা ফৌজদারি কার্যবিধি 4-এর 1-এর এ ধারায় অনুযায়ী। আর দেওয়ানি কার্যবিধি 2-এর 2 ধারার সংজ্ঞা এবং 2-এর 15 উপধারায় উকিল মানে প্লিডার বা আইনজীবী বলিতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি অপরের পক্ষে আদালতে হাজির হওয়ার ও যুক্তিতর্ক পেশ করার অধিকারী। জামিন সম্পর্কে কোথায় বলা আছে? জামিন সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধি 8 ধারায় আটক ও মুক্তি মানে ডিটেনশন অ্যান্ড রিলিজ। আর ফৌজদারি কার্যবিধি 496 ধারা থেকে 502 ধারাতে জামিন বিষয়ে আলোচনা করা আছে। 496 ধারা আছে কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাইবে। 497 ধারায় আছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যাইবে। 498 ধারায় জামিন মঞ্জুর করিবার এবং অর্থের পরিমাণ হ্রাস করিবার ক্ষমতা। 499 ধারা আসামি ও জামিনদারের মুচলেকা। 500 ধারা হেফাজত হইতে মুক্তিদান। 501 ধারা প্রথম জামিনদার অপর্যাপ্ত হইলে পর্যাপ্ত জামিনদার গ্রহণের আদেশ দিবার ক্ষমতা। অর্থাৎ প্রথম জামিনদার যদি অপর্যাপ্ত হয় তাহলে দ্বিতীয় জামিনদার গ্রহণের আদেশ দিবার ক্ষমতা। 502 ধারা জামিনদারের অব্যাহতি। রিভিউ সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 114 ধারায় রিভিউ বা পুনর্বিচার সম্পর্কে বলা আছে এবং দেওয়ানি কার্যবিধি 47 আদেশে রিভিউ বিষয় আছে। আর ফৌজদারি কার্যবিধিতে রিভিউ নাই, তবে 369 ধারার মতে আদালত রায় পরিবর্তন করিবেন না, অর্থাৎ ফৌজদারিতে কোনো ধরনের রিভিউ করা যাবে না।
মামলা স্থানান্তর সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 22 থেকে 24 ধারা। তো 22 ধারাতে বলা আছে যে মামলা একাধিক আদালতে দায়ের করা যায় সেই মামলা স্থানান্তরের ক্ষমতা। 26 ধারাতে বলা আছে, 23 ধারাতে বলা আছে মামলা স্থানান্তরের জন্য কোনো আদালতে আবেদন করিতে হইবে। 24 ধারাতে বলা আছে মামলা স্থানান্তর ও প্রত্যাহার সাধারণ ক্ষমতা। আপিল আদালতের ক্ষমতা দেওয়ানি কার্যবিধি 107 ধারায় আপিল আদালতের ক্ষমতা এবং 107(1) উপধারায় মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবে। 107(1) মোকদ্দমা পুনর্বিচারের জন্য প্রেরণ করতে পারবে। এটা আবার 140 আদেশের 23 বিধিতে আছে আপিল আদালতের ক্ষমতা যেগুলো আর কি। তারপরে 107(1) উপধারায় আছে বিচার্য বিষয় গঠন করে বিচারের জন্য প্রেরণ করতে পারবে। এটা আবার বলা আছে 140 আদেশের 25 বিধিতে। 107(1) উপবিধি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা বা গ্রহণের নির্দেশ দিতে পারবে 140 আদেশের 27 বিধি অনুযায়ী। 107(2) উপধারায় বলা আছে মূল ইখতিয়ার সম্পূর্ণ আদালতের মোকদ্দমার বিষয়ে যেমন ক্ষমতা এবং কর্তব্য আছে আপিল আদালতের ওই একই ক্ষমতা ও কর্তব্য থাকবে, যেটা বলা আছে 140 আদেশের 33 বিধি অনুযায়ী। 140 আদেশের 33 বিধি অনুযায়ী। আর ফৌজদারি কার্যবিধিতে 423 ধারাতে আপিল নিষ্পত্তি বা আপিল আদালতের ক্ষমতা বলা আছে যে 423(1) মামলার নথিপত্র পূর্ব থেকে হতে আপিল আদালতে না থাকলে আপিল আদালত তা তলব করতে পারেন। 417 ধারা আসামি হাজির থাকলে তার বক্তব্য শ্রবণ করে আদালত যদি মনে করে হস্তক্ষেপ করার যথেষ্ট কারণ নেই তাহলে আপিল খারিজ হইবে। 423(1) উপধারা খালাসের আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আপিল আদালত আদেশ পরিবর্তন করতে পারবে বা পরিবর্তনের নির্দেশ দিতে পারবে বা পুনরায় তদন্ত দিতে পারবে। আসামিকে পুনরায় বিচারের জন্য প্রেরণ করতে পারবে। সর্বোপরি তাকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিতে পারবে। 423(1) উপধারা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, মানে এটা আবার কয়েকটা 3টে ভাগ আছে। সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে সিদ্ধান্ত বা দণ্ডাদেশ রদ করতে পারবেন, আসামিকে খালাস দিতে পারবেন বা পুনরায় বিচারের জন্য নিম্ন আদালতে প্রেরণ করতে পারবে। 2 নম্বর দণ্ড বহাল রেখে সিদ্ধান্ত রদ করতে পারবে। 3 নম্বর দণ্ড এরূপ হ্রাস করে বা না করে সিদ্ধান্ত পরিবর্তন বা না করে দণ্ডের প্রকৃতি পরিবর্তন করতে পারবেন। উল্লেখ্য যে 106 ধারা 3 উপধারার বিধান মতে দণ্ড বৃদ্ধি করতে উল্লেখ্য যে 106 ধারার 3 উপধারার বিধান মতে দণ্ড বৃদ্ধি করতে পারবেন না। আবার 423(1) বি অর্থাৎ বি ধারা মতে দণ্ড বৃদ্ধির জন্য আপিল করা হলে 1 নম্বর সিদ্ধান্ত দণ্ড রদ করতে আদালত প্রেরণ করতে পারবেন বা না করে দণ্ডাদেশে হ্রাস করতে পারবেন বা আসামিকে খালাস দিতে পারবে। আবার আসামিকে খালাস দিতে পারবে, পুনরায় বিচারের আদেশ দিতে পারবে। 2 নম্বর সিদ্ধান্ত পরিবর্তন করে দণ্ডাদেশ বহাল রেখে দণ্ড হ্রাস করতে পারবে। 3 নম্বর সিদ্ধান্ত পরিবর্তন করে বা না করে দণ্ডের প্রকৃতি পরিমাণ বা দণ্ডের প্রকৃতি পরিমাণের বা পরিমাণ এমন পরিবর্তন করতে পারবেন যাহাতে দণ্ড হ্রাস বা বৃদ্ধি পায়। 423(1) ধারায় অন্য কোনো আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে উক্ত আদেশ পরিবর্তন করতে পারবেন অথবা ওই আদেশ বহাল রাখতে পারবেন। 423(1) ন্যায়সঙ্গত কিংবা যথাযথ কোনো সংশোধন করতে পারবে। কমিশন দেওয়ানি কার্যবিধি ধারায় আদালত কর্তৃক কমিশন নিয়োগ করিবার ক্ষমতা। 26 আদেশে আছে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে কমিশন সমূহ। আর ফৌজদারি কার্যবিধি 503 থেকে 508 ধারাতে কমিশন সম্পর্কে আলোচনা করা আছে। সেখানে 503 ধারায় সাক্ষীর উপস্থিতি যখন বাদ দেওয়া যায় না কমিশন করা বা উহার পদ্ধতি। 504 ধারা মহানগর এলাকার সাক্ষীর ক্ষেত্রে কমিশন। 505 ধারা পক্ষগণ সাক্ষীদের পরীক্ষা করিতে কমিশন নিয়োগ করা যাবে। 506 ধারা কমিশনের জন্য অধস্তন ম্যাজিস্ট্রেটের আবেদন করিবার ক্ষমতা, কমিশনের জন্য অধস্তন ম্যাজিস্ট্রেটের আবেদন করিবার ক্ষমতা। 507 ধারা কমিশন ফেরত প্রদান। 508 ধারা অনুসন্ধান বা বিচারের মুলতবিকরণ। 508 ধারা কমিশনের ক্ষেত্রে এই অধ্যায়ের প্রয়োগ। সমন সমন সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 27 ধারায় বিবাদের প্রতি সমন। 29 ধারা বিদেশি সমন জারি। 30 ধারা আবিষ্কার এবং তদ্রূপ অন্য কিছু করিবার আদেশ দিবার ক্ষমতা।
31 ধারা সাক্ষীর প্রতি সমন, আর 32 ধারা সমন অমান্যের দণ্ড। ফৌজদারি কার্যবিধি 68 ধারাতে সমনের ধরন মানে কাহার দ্বারা সমন জারি করিতে হইবে। 69 ধারা কিভাবে সমন জারি করিতে হইবে বা সমন প্রাপ্তির জন্য সমন প্রাপ্তির পর স্বাক্ষর করতে হবে। 70 ধারা সমনতলে ব্যক্তিকে পাওয়া না গেলে কিভাবে সমন জারি করিতে হইবে। 71 ধারা পূর্বোক্ত বিধান অনুসারে সমন জারি করা না গেলে তখনকার পদ্ধতি। 72 ধারা প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। 73 ধারা স্থানীয় সীমার বাইরে সমন জারি। 74 ধারা এইরূপ ক্ষেত্রে এবং জারিকারী অফিসার না থাকলে সমন জারির প্রমাণ। 94 ধারা দলিল অথবা অন্যান্য জিনিস হাজির করিবার সমন। গ্রেপ্তার সম্পর্কে কোথায় বলা আছে? গ্রেপ্তার সম্পর্কে বলা আছে ফৌজদারি কার্যবিধি 46 ধারায় কীভাবে গ্রেপ্তার করিতে হয় বা কীভাবে গ্রেপ্তার করিতে হয়। 47 ধারা যাহাকে গ্রেপ্তার করিতে হইবে মানে সেই ব্যক্তিকে যে স্থানে প্রবেশ করিয়াছে সেই স্থানে তল্লাশি। 48 ধারা প্রবেশ করা যাইতেছে না সেই ক্ষেত্রে পদ্ধতি বা অন্দরমহল দরজা ভাঙ্গা বা অন্দরমহলের দরজা ভাঙ্গা মানে 48 ধারা অন্দরমহলের দরজা ভাঙ্গা যাবে। 49 ধারা মুক্তি লাভের জন্য দরজা ও জানালা ভাঙিবার ক্ষমতা। 50 ধারা অনাবশ্যক বাধা প্রদান করা যাইবে না। 51 ধারা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের তল্লাশি। 52 ধারা মহিলার দেহ তল্লাশির পদ্ধতি। 53 ধারা অপরাধজনক অস্ত্র আটক করিবার ক্ষমতা। আর দেওয়ানি কার্যবিধি 55 ধারাতে আছে গ্রেপ্তার ও আটক, অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। 55 এক উপধারাতে আছে ডিগ্রি জারির জন্য কোনো ডিগ্রি দায়ীকে যে কোনো সময় এবং যে কোনো দিনে গ্রেপ্তার করা যাবে এবং দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, তবে 4টে শর্ত আছে। সেই 4টে শর্ত কি? প্রথম শর্ত, সূর্যাস্তর পর বা সূর্যোদয়ের পূর্বে কোনো বাসগৃহে প্রবেশ করা যাবে না। 2 নম্বর শর্ত, কোনো গৃহ যদি দেনাদারা না হয় কিংবা প্রবেশে যদি বাধা না দেয় তাহলে বাসগৃহের দরজা ভাঙা যাবে না। 3 নম্বর, কোনো বাসগৃহে কোনো মহিলা থাকলে উক্ত মহিলাকে সরে যাওয়ার উপযুক্ত সময় ও সুযোগ প্রদান না করে প্রবেশ করা যাবে না। 4 নম্বর শর্ত, অর্থ পরিশোধের ডিগ্রিতে ডিগ্রির টাকা ও গ্রেপ্তারের খরচ গ্রেপ্তারকারী কর্মকর্তাকে প্রদান করলে সাথে সাথে দেনাদারকে মুক্তি দিবে। আবার 55(3) উপধারায় অনুযায়ী ডিগ্রিদায়ী দেউলে হলে মুক্তি দেওয়া যাবে। রায় ঘোষণা। তো দেওয়ানি কার্যবিধিতে 33 ধারা অনুযায়ী রায় ও ডিগ্রি মামলা শুনানির পর আদালত রায় ঘোষণা করবে এবং এরূপ রায়ের ভিত্তিতে ডিগ্রি প্রদত্ত হবে। বিশাদেশ, রায় ও ডিগ্রি। আর ফৌজদারি কার্যবিধিতে 366 থেকে 373 ধারায় রায় সম্পর্কে বলা আছে। 366 ধারায় রায় ঘোষণার পদ্ধতি। 367 ধারা রায়ের ভাষা বা রায়ের বিষয়বস্তু বা বিকল্প রায়। 368 মৃত্যুদণ্ডাদেশের রায়। 369 আদালত রায় পরিবর্তন করিবেন না। 371 আবেদনক্রমে রায়ের নকল ইত্যাদি দিতে হবে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির বিষয়ে, মানে আবেদনক্রমে রায়ের নকল ইত্যাদি দিতে হবে যদি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হয়। 372 ধারা রায় যখন অনুবাদ করিতে হইবে। 373 ধারা দায়রা আদালত সিদ্ধান্ত ও দণ্ডাদেশের নকল জেলা ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবেন। মামলা প্রত্যাহার ও মীমাংসা। দেওয়ানি কার্যবিধিতে 23 আদেশে মামলা প্রত্যাহার ও সমন্বয় বিষয় বলা আছে। আর ফৌজদারি কার্যবিধি 345 ধারাতে অপরাধের আপোষ নিষ্পত্তি বলা আছে। দলিলের সংজ্ঞা। সাক্ষ্য আইন 1872 3 ধারায় দলিলের সংজ্ঞা, দলিল অর্থ কোনো পদার্থের উপর অক্ষর, অঙ্ক বা চিহ্নের সাহায্যে অথবা উক্ত পন্থাসমূহের একাধিক পন্থায় প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয়, যে পন্থা উক্ত বিষয় লিপিবদ্ধ করার জন্য ব্যবহারের ইচ্ছা করা হয়েছে বা ব্যবহার করা যেতে পারে এবং যে কোনো প্রকারের ডিজিটাল নথিপত্র অন্তর্ভুক্ত হবে। দণ্ডবিধি 1860 29 ধারায় দলিল কোনো চুক্তির শর্তাবলী সম্বলিত কোনো লেখা
যাহা চুক্তির সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় সেটাকে দলিল বলে। কোনো ব্যাংকারের চেক একটি দলিল, কোনো পাওয়ার অফ অ্যাটর্নি একটি দলিল, যেই মানচিত্র কিংবা পরিকল্পনা ব্যবহারের জন্য অভিপ্রেত হয় অথবা যা সাক্ষ্য রূপে ব্যবহার করা যায় সেই মানচিত্র বা পরিকল্পনা একটা দলিল। নির্দেশসমূহ কিংবা উপদেশসমূহ সম্মিলিত লেখা একটি দলিল। মামলা দায়ের, দেওয়ানি কার্যবিধিতে 26 ধারা মোকদ্দমা দায়েরের প্রত্যেক মামলা আর্জি উপস্থাপনের দ্বারা বা নির্ধারিত হতে পারে এরকম অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। দেওয়ানি মোকদ্দমা দায়েরের দুটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে আর্জি দাখিলের মাধ্যমে এবং বিধিতে বর্ণিত অন্য কোনো পদ্ধতির মাধ্যমে। আর 4 আদেশে আছে মামলা রুজুকরণ। ফৌজদারি কার্যবিধি 154 ধারায় আছে আমলযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ, এই ধারায় কীভাবে এজাহার করতে হয় তা বর্ণনা করা আছে। রিমান্ড, দেওয়ানি কার্যবিধি 1908-এর 41 আদেশের 23 বিধিতে আপিল আদালত কর্তৃক মোকদ্দমা পুনঃপ্রেরণ, মানে আপিল আদালত কর্তৃক মোকদ্দমা পুনঃপ্রেরণ, এটা এক প্রকার রিমান্ড বা রিমান্ড অফ কেস বাই অ্যাপিলেট কোর্ট। আর ফৌজদারি কার্যবিধি 167 ধারায় 24 ঘন্টার মধ্যে 24 ধারায় রিমান্ড সম্পর্কে বলা আছে। সেটা বলা আছে যে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পূর্ণ করা না গেলে তখনকার পদ্ধতি। রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ নয়, ফেরত পাঠানো বা হেফাজতে পাঠানো। 340 ধারায় কার্যক্রম স্থগিত কিংবা মুলতবি রাখার সময় ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ 15 দিনের জন্য হেফাজতে প্রেরণ করতে পারবে বা রিমান্ড বা বিচারের সময় মানে অর্থাৎ অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ 15 দিনের জন্য হেফাজতে প্রেরণ করতে পারবে, যেটাকে রিমান্ড বলা হয়। দেওয়ানি কার্যবিধি 107 ধারায় টু রিমান্ড এ কেস অফ, মানে মোকদ্দমা পূর্ণ বিচারের জন্য পাঠানো। তাহলে মোকদ্দমা পূর্ণ বিচারের জন্য পাঠানো এটা এক প্রকার রিমান্ড, এটা বলা আছে দেওয়ানি কার্যবিধির 107 ধারাতে। 167-1 ধারায় ফৌজদারি কার্যবিধি 61 ধারা অনুযায়ী 24 ঘন্টার মধ্যে তদন্ত কাজ শেষ না করা গেলে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিকটস্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করতে হবে। 167-2 ধারা মতে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ 15 দিনের জন্য পুলিশ হেফাজতে প্রেরণ করতে পারেন বা পুলিশ রিমান্ড দিতে পারেন। 167-3 ধারাতে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত না হলে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট রিমান্ড পাঠাতে পারেন না এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট রিমান্ড পাঠাতে পারবেন না। 167-4 ধারা মতে আসামিকে পুলিশ হেফাজতে আটক রাখার আদেশ দিলে ম্যাজিস্ট্রেট আদেশের কারণ লিপিবদ্ধ করবেন। 167-5 ধারাতে ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেওয়ার 120